আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। স্বাগতম সকলকে আজকের সাজেশন ক্লাসে। আজকে আমরা এসএসসি কৃষি শিক্ষার সাজেশন নিয়ে কথা বলবো। তো তোমরা যারা এই কৃষি শিক্ষা কিন্তু দুই গ্রুপের সবার গ্রুপের রয়েছে, প্রায় মানবিকের রয়েছে, এরপরে বিজনেস বা কমার্সে রয়েছে এবং বিজ্ঞান বিভাগের যারা ফোর্থ সাবজেক্ট কৃষি শিক্ষা নেয় অনেকের রয়েছে। তো তোমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে তোমরা আসলে কৃষি শিক্ষা পড়ো না। কৃষি শিক্ষা দেখা যায় যে না পড়েই বলা যায় কী পড়বো, পরীক্ষার আগে একটু পড়লেই হবে, কিন্তু না, এতে কিন্তু কৃষি শিক্ষাতে কিন্তু অনেক পড়ালেখাটা বেশি। তো কৃষি শিক্ষা পড়ালেখা যদি বেশি হয় তাহলে সেটা পড়তে কিন্তু অনেক দেরি হবে, অনেক তথ্য এখানে মুখস্থ করতে হয়, মুখস্থ নির্ভর যেহেতু। তো এখানে আমি চেষ্টা করব আজকে অধ্যায়ভিত্তিক সাজেশন তো দিবই, এবং সেই অধ্যায়গুলোতে কী কী পড়বে সেগুলো বলে দেব। তোমরা সাজেশন হিসেবে তোমাদের শর্ট সিলেবাসে এসএসসি যেহেতু এটা 26-এর জন্য, এসএসসি 26-এর জন্য, তো তোমাদের চ্যাপ্টার রয়েছে 1, 2, 4 এবং 5, এই 4টা চ্যাপ্টার রয়েছে। এর ভিতর থেকে আমি তোমাদের সাজেস্ট করতেছি 1, 4 এবং 5। কেন বলতেছি দেখো, 1 যে অধ্যায়টা, এখান থেকে তোমার 2টা প্রশ্ন ইজিলি কমন আসবে, এবং 4 নম্বর যে অধ্যায়টা, এখান থেকে মোস্ট প্রবাবলি একটা তো অবশ্যই থাকবে, আর যদি 2টাও এসে যেতে পারে। তাহলে এই 2টা অধ্যায় থেকে যদি বলা হয় যে 3 থেকে 4টা প্রশ্ন হয়ে গেছে, 4টা প্রশ্ন তোমাদের তো লিখতে হবে 4টা, নাকি? তোমাদের সৃজনশীলের তোমাদের যে মানবন্টনটা, সেটা কি 4টা সৃজনশীল লিখতে হবে না? এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টা আছে, 10টা। 5 সংক্ষিপ্ত প্রশ্ন এসকিউতে 5টা আছে, 5 দুগুণে 10টা, 5 দুগুণে 10 নম্বর, এবং 4টা প্রশ্ন লিখতে হবে, মোট হচ্ছে 50 নম্বর, তাই তো? ওকে, তো 4টা প্রশ্নের ভিতরে দেখো, তুমি 1 এবং 4 নম্বর অধ্যায় যদি করো তাহলে 3 থেকে 4টা, মানে 4টা প্রশ্ন 4টাই অনেক সময় কমন হতে পারে, অথবা 3টা তুমি পেয়ে যাবা 2টা অধ্যায় থেকে। আর 5 নম্বর অধ্যায় থেকে 2টা, সবসময় প্রায় 2টা এসে যাবে, 2টা প্রশ্ন হবে, 2টা যদি না আসে তাহলে একটা হবে। তাহলে বুঝো, তুমি যদি এই 3টা অধ্যায় করো তাহলে তোমার প্রশ্ন কমন পাইতেছে কয়টা? 6টা, 5 থেকে 6টা। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে 6টা কমন পাবা তুমি। 6টা থেকে তুমি বেছে বেছে কত করবা? 4টা করবা, 4টা প্রশ্ন অ্যান্সার করবা। অর্থাৎ এই 3টা অধ্যায় যদি তুমি করো তাহলে তুমি 6টা কমন পাবা, অথবা 5টা কমন পাবা, 4টা লিখতে পারবা ইজিলি। এখন কথা হলো 2 নম্বর যে অধ্যায়টা, 2 নম্বর অধ্যায়টা কের জন্য করবা না, কিসের জন্য করবা না, এটাও আমি বলতেছি। অধিকতর কঠিন 5 নম্বর অধ্যায়ের তুলনায়। 5 নম্বর হচ্ছে বনায়ন অধ্যায়টা, খুবই সহজ। তোমরা 5-এর তুলনায় 2টা অনেক কঠিন, অনেক পড়তে হয়, অনেক তথ্য এখানে, এবং মনে রাখাও খুবই হেভি, কঠিন, টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো 2 অধ্যায়টা বাদ দিয়া তোমরা 5 অধ্যায়টা পড়বা। তাহলে 1, 4 এবং 5 অধ্যায় করলে তোমার সৃজনশীলের তোমার যে প্রস্তুতি এটা হয়ে যাবে। এরপরে এই যে এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য সবগুলো অধ্যায় করবে বিগত সালের প্রশ্ন গাইড থেকে। বিগত সালের প্রশ্নগুলোই পড়ে যাবে এমসিকিউর জন্য সবগুলো অধ্যায়ের। এবং ক খয়ের যেটা রয়েছে জ্ঞানমূলক অনুধাবনমূলক, এটা আগামীকাল আমি দিব। আর ওই এসকিউ যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, এটা খ দাগেরই মতো, ওটা তুমি ওখান থেকে হয়ে যাবে তোমার প্রস্তুতি। ওকে, তো এটা ছিল তোমাদের কৃষি শিক্ষার তোমার অধ্যায়ভিত্তিক সাজেশন। এখন আমি কোন অধ্যায় থেকে কী কী পড়বে সেগুলো আমি দেখাবো। চলো, এখন তুমি কোন অধ্যায় থেকে কী কী পড়বে সেগুলোই আমি এখন তোমাদের দেখাবো। তো এখন আমি তোমাদের কোন অধ্যায় থেকে কী কী পড়া লাগবে সেটা আমি দেখাতে চাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে তোমরা প্রথম পরিচ্ছেদে
প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আমরা স্ক্রিনে চলে আসলাম, ক্যামেরার তুলনায় স্ক্রিনে দেখলে আরও ভালো হবে, বোঝা যাবে। তো দেখো, প্রথম অধ্যায়ে তোমরা যেটা করবে, প্রথম হচ্ছে মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম, এটা রয়েছে এমসিকিউর জন্য। এরপর মাটি কাকে বলে, এটা এটা তোমাদের আসবে প্রশ্ন। এরপরে দেখো, মূলত সৃজনশীলের তো সাজেশন দিচ্ছে। তো দেখো, ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এবং পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর গম চাষ, ডাল চাষ, এগুলো এমনি তোমরা পড়ে যাবে, তবে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, ধান চাষ এবং পাট চাষ। এরপরে এই যে সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্যের ক্ষেত্রে গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এটা হচ্ছে বেশি এসে থাকে, এটা গুরুত্বপূর্ণ বেশি। টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য তোমরা এমনি করে রাখতে পারো। এরপরে দেখো, এই যে মাটির যে বৈশিষ্ট্য অনুযায়ী যে 30টা কৃষি অঞ্চলে ভাগ করা হয়, একে আবার 5টা ভাগে ভাগ করা হয়। এই 5টা ভাগের এইগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে। এই 4টা ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে এমসিকিউ এবং সিকিউ আসে। তোমার এমসিকিউ মূলত এই যে পিএইচ এর মান টানগুলো আসে এবং কোন অঞ্চলে কোন ফসল উৎপাদন করা হয়, এগুলো আসে এই পাশে যে রয়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা এই প্রত্যেকটা এগুলো ভালোভাবে পড়বে। এগুলো বলবে যে এটা মাটির বৈশিষ্ট্য জানো, এবং বলে এটা কোন অঞ্চলের মাটি, এবং এখানে চাষ উপযোগী ফসল বর্ণনা করো কি কি রয়েছে। এগুলো কিন্তু ঘয়ে আসে সৃজনশীলে। তো তোমরা এই 4টা সম্পূর্ণটা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এই যে দ্বিতীয় পরিচ্ছেদ, এটা শুধুমাত্র রিডিং পড়ে যাবে, তবে গুরুত্বপূর্ণ অংশগুলো দিয়ে দিচ্ছি। মেইনলি এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে এই যে আলু চাষের জন্য জমি প্রস্তুতি, কিন্তু বাকি যেগুলো রয়েছে এগুলো এমনি এমনি পড়ে রাখতে পারো, তবে মেইনলি এখানে আলু চাষের জন্য জমি প্রস্তুতি, এটা গুরুত্বপূর্ণ। এরপরে এই যে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে জমি প্রস্তুতি গুরুত্ব, এটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। এই যে ভূমিকর্ষণ, মানে আগে মাটি খোঁড়া করতে হবে জমি প্রস্তুত করতে গেলে, এটা তো আমরা জানি। তো জমি প্রস্তুত করা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বে। এই যে ভূমিকর্ষণ তথা জমি প্রস্তুতের উদ্দেশ্যে এগুলো পড়ে ফেলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সব পড়বে। এরপরে দেখো ভূমিক্ষয়, এই ভূমিক্ষয় এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে তোমরা এমনি রিডিং পড়ে রাখতে পারো, অনেক সময় সৃজনশীলটা এসে থাকে। তোমরা রিডিং বলতে এখানে এই যে ভূমি ক্ষয় কত প্রকার রয়েছে সেগুলো সম্পর্কে একটু পড়ে রাখলে ধারণা হয়ে যাবে। এটা সিকিউতে তেমন একটা আসে অনেক সময় আসে, বলা যায় যে এটা আমি দিতে পারি, এটা 2 স্টার দিতে পারি, অনেক সময় আসে। তো তোমরা এটা পড়ে রাখবে, ধারণা থাকলে লেখা যাবে। ভূমি ক্ষয়ের কারণে এটাও এগুলো পড়ে রাখতে হবে, এগুলো আসে অনেক সময়। এরপরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচ্ছেদ, সেটা হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ, এই বীজ সংরক্ষণ প্রক্রিয়া বর্ণনা করতে হবে। বীজ উৎপাদন, বীজ কীভাবে শুকানো হয়, শুকানোর পদ্ধতি, এগুলো সবই মনে রাখবে, এগুলো তোমাদের কাজে লাগবে সৃজনশীলের ক্ষেত্রে। এরপরে এই যে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষার ক্ষেত্রে বীজের আর্দ্রতা পরীক্ষা, এই আর্দ্রতার পরীক্ষা, এটার এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, আর্দ্রতার হার নমুনা বীজের ওজন মাইনাস নমুনা বীজের শুকানোর পর ওজন ভাগ হচ্ছে নমুনা বীজের ওজন গুণ 100%, এটাই এই সংক্রান্ত আর্দ্রতা হার বের করা, এটা গ নঙে এসে থাকে। তো গ নঙের প্রশ্নের ক্ষেত্রে তোমরা গাইডের থেকে তোমরা এই সংক্রান্ত প্রশ্নগুলো একটু করবে, এগুলো ম্যাথ তো। আর অবশ্যই তোমরা কৃষিশিক্ষা পরীক্ষা দিয়ে অবশ্যই তোমরা ক্যালকুলেটার নিয়ে যাবে, কারণ কৃষিশিক্ষা প্রায় দেখো প্রত্যেকটা অধ্যায় তোমার, মানে কয়েকটা অধ্যায় কিন্তু তোমার ওই কিছু একটু ম্যাথ রয়েছে ছোটো ছোটো, এগুলো তোমার হিসাব করতে অবশ্যই কাজে লাগবে। তো এগুলো পড়ে রাখবে, যেগুলো আমি এই সবুজ রং দিয়ে হাইলাইট করে রাখছি, এগুলো পড়বে সব, এগুলো সবই রিডিং পড়ে যাবে, তবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দাগ দিয়ে দিছি। এরপরে দেখো, পঞ্চম পরিচ্ছেদ খাদ্য সংরক্ষণ, এগুলো এমনি তুমি এগুলো রিডিং পড়বে, কিন্তু এই যে একটু আগে চলে গেল, এই যে পশু পাখির খাদ্য সংরক্ষণ এর প্রয়োজনীয়তা এবং সংরক্ষণ পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এমনি খাদ্য সংরক্ষণ পরিচ্ছেদটা এমনি তুমি এগুলো পড়ে আসবে, রিডিং এমনি একটু মনে রাখলে হবে, আর মানে ধারণা রাখলে হবে। এরপর মেইনলি গুরুত্বপূর্ণ এখানে এই জায়গায় যে পশু পাখি খাদ্য সংরক্ষণ এর প্রয়োজনীয়তা এবং সংরক্ষণ পদ্ধতির ভিতরে এটা ওগুলো তো পড়বে। এরপরে এর ভিতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হে এবং সাইলেজ, হে তৈরি এবং সাইলেজ এর প্রস্তুতি, এবং সাইলেজ এবং সাইলোপিড
এখানে যে দুইটা চিত্র দেখতে পাইতেছো, এই চিত্র থেকে অনেক সময় সিকিউ আসে, অর্থাৎ মেইনলি আসে এইখান থেকে। মেইনলি কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে অধ্যায়ের, সেখান থেকে সিকিউ আসার সম্ভাবনা, সেগুলো আমি বলে দিচ্ছি। তো এরপরে দেখো ষষ্ঠ পরিচ্ছেদে, তাহলে তোমরা কিন্তু এই যে পঞ্চম পরিচ্ছেদে হে এবং সাইলোপিড এইগুলো বেশি হয়ে থাকে, এগুলো পড়বে। এরপরে দেখো ষষ্ঠ পরিচ্ছেদের সম্পূরক খাদ্য সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসে। তো এর ভিতর থেকে দেখো সম্পূরক খাদ্যের এগুলো এমনি রিডিং পড়ে যাবে অনেক সময়, এটা তোমার কাজে লাগবে। সম্পূরক খাদ্য কোন জায়গা থেকে পাবা না পাবা এগুলো তো ধারণা রাখতেই হবে, তো এগুলো পড়ে যাবা, এগুলো তো তেমন একটা মুখস্থ করার কিছুই না। এই যে সম্পূরক খাদ্যের উপকার, এটা পড়তে হবে ভালোভাবে। এরপরে দেখো এই যে মাছের পুষ্টি চাহিদা এবং সম্পূরক খাদ্যের তালিকার ক্ষেত্রে দেখো এই যে এফসিআর অর্থাৎ ফুড কনভারসেশন রেশিও, এই এফসিআর এর পূর্ণরূপ, এটা কিন্তু ক নঙে আসে। এরপরে দেখো এফসিআর নির্ণয় করতে বলে, এটা কিন্তু গ নঙে আসে, গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু ম্যাথ, অতএব তোমাদের কিন্তু কি আসে, অবশ্যই ক্যালকুলেটর লাগবে। তো এফসিআর এর মান নির্ণয় করতে গেলে আমরা জানি মাছকে প্রদানকৃত খাদ্যভাগ দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে আবার একটা সূত্র রয়েছে, আহরণকালীন মোটোজন মাইনাস মোটোজন, এটা তোমরা করে নিলে অবশ্যই তোমাদের ক্যালকুলেটর কিন্তু লাগবে, ক্যালকুলেটর নিয়ে যাবে পরীক্ষার সময়। এরপর দেখো মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালী, এটা পড়ে যাবে, পড়তে হবে এটা সম্পূরক খাদ্য সংক্রান্ত, এগুলো একটু পড়লে ধারণা থাকলে তুমি দেখতে পারো খুব ভালো। আর মেইন জিনিসটা আমি দাগিয়ে দিচ্ছি। এরপরে দেখো পশু পাখির সম্পূরক খাদ্য, আগে তো গেলো মাছের খাদ্য, মাছের সম্পূরক খাদ্য একটু আগে চলে গেল, এখন হচ্ছে পশু পাখি অর্থাৎ গরু ছাগল, তাদের জন্য কেমন আমরা ইউরিয়া মোলালেস খড় তৈরি করতে পারি। এরপরে হচ্ছে কি ইউরিয়া মোলালেস ব্লক তৈরি করতে পারি। এরপরে মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে গবাদি পশুকে অ্যালজি বা শ্যাওলা খাওয়ানো, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পূরক খাদ্যের ভিতরে। পশু পাখির জন্য আগে তো ছিল মাছের ক্ষেত্রে তো আমরা একটু আগে দেখেছি, কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি মেইনলি হচ্ছে আমাদের এই যে গবাদি পশুকে অ্যালজি বা শ্যাওলা খাওয়ানো, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে আসে প্রশ্ন, এই অ্যালজি বা শ্যাওলা থেকে, এখান থেকে প্রশ্ন আসে, তোমরা গাইড দিকে বুঝতে পারো। তো যাই হোক, এখন দেখো এরপরে এখান থেকে চলে গেল এই যে এফসিআর এর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো, হিসাব তোমরা একটা পড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কয়েকটা জায়গা থেকে কিন্তু মেনলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হইতেছে। কি ভূমিক্ষয় থেকে আমি বলছিলাম টুইস্টার দিছি, তেমন একটা আসলে পড়ে রাখতে হবে। বীজ সংরক্ষণ প্রক্রিয়া এবং বীজের আর্দ্রতার হার খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দিয়েছি। হে এবং সাইলেন্স এবং সাইলোপিড, এটা 5 স্টার। মাছের সম্পূরক খাদ্য সংক্রান্ত এবং এফসিআর নির্ণয়, এটা 5 স্টার দেবো। পশু পাখির সম্পূরক খাদ্যের ভিতরে গবাদি পশুকে অ্যালজি খাওয়ানো, এটা বেশি গুরুত্বপূর্ণ, তো এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই তুমি পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তাহলে তুমি লিঙ্কে ক্লিক করো, গ্রুপের ভিতরে নিয়ে যাবে এবং গ্রুপ থেকে এই যে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এরপরে চতুর্থ অধ্যায় এখানে দেখো তোমার গুরুত্বপূর্ণ রয়েছে ধান চাষ পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ, করে নেবে। এই পরিস্থিতিটা পড়তে ভালোভাবে, ধান চাষের যত যা আছে বিস্তরা তৈরি মনে আছে, ধান চাষের চারা ওঠানো কি না কি সব কিছু বলবে, অর্থাৎ ধান চাষের যত যা আছে এখানে সব পড়বে। এরপরে এই যে পাট চাষ পদ্ধতি, এটার উপর পাট চাষ পদ্ধতিটা গুরুত্বপূর্ণ আছে, এইসব পোকামাকড় সব পড়তে হবে। এই পাট চাষ গেল। এরপরে দেখো এখানে কি রয়েছে সরিষা চাষ করার দরকার নাই, এমনি রিডিং পড়ে যাবে, মুখস্থ করার মানে মেইল অত বেশি তত্ত্ব তোমার মুখস্থ করার কোনো দরকার পড়বে না, সরিষা চাষ আসে না। ওকে, সরিষা চাষ লাগবে না, মাসকলাই চাষও লাগবে না, এগুলো তুমি এমনি একটুখানি তুমি রিডিং পড়ো, একটু ধারণা রাখো, এই ছাড়া কিছু না। ওকে, আচ্ছা। এরপরে শাকসবজি চাষ, এগুলো কিচ্ছু লাগবে না, পালং শাক সেসব কিচ্ছু লাগবে না, এগুলো এমনি তুমি রিডিং করতে পারো। ওকে, আচ্ছা। এরপরে লাগবে না, এরপরে হচ্ছে তোমার গোলাপ চাষ হচ্ছে, গোলাপ চাষে তোমার লাগবে এই যে ফুল চাষে গোলাপ চাষ পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বে। এরপরে এই যে কলা চাষ পদ্ধতি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়বে, কলা চাষ পদ্ধতি। এরপরে মাছ চাষ পদ্ধতি, মাছ চাষের পদ্ধতি দেখো
এই পরিস্থিতির এই প্রথম অংশ তুমি এমনি সব কিছু পড়বে অবশ্যই, তবে এমনি মাছ চাষের সম্পর্কে খুব ভালোভাবে জানবে, এটা এমনি পড়ে থাকবে। কিন্তু মাছ চাষ পদ্ধতির ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমন্বিত মাছ চাষ পদ্ধতি, যেটা একটুখানি পরে আছে। এই যে পঞ্চম পরিচ্ছেদে সমন্বিত মাছ চাষ পদ্ধতি, এখানে এই অংশ থেকেই মেইনলি প্রশ্ন তোমার বেশি শেখাবে। এরপরে সমন্বিত মাছ চাষ পদ্ধতির পরে রয়েছে গৃহপালিত পশু পাখি পালন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সামান্য করলেই ধারণা হয়ে গেলে লেখা যাবে। এরপরে এটাই এই অধ্যায়ের ভিতরে রয়েছে। এরপরে শিল্পের কাঁচামাল, কৃষি দ্রব্য, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, এটা এমনি রিডিং করলেই হয়ে যাবে। এরপরে এই যে খুবই গুরুত্বপূর্ণ অষ্টম পরিচ্ছেদ, ঔষধি উদ্ভিদ এর ব্যবহার, এখান থেকে প্রশ্ন প্রায় হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনের যে এক দাগে রয়েছে, এক দাগের এই গ নংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বলছে যে জমিতে কি পরিমাণ জৈব সার প্রয়োগ করেছিল তা নির্ণয়, অর্থাৎ এটা একটা ম্যাথ, এটা একটা অঙ্ক। তো এই গ নংটা একটু দেখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় এসে যাবে। ওকে, আর অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবে। এরপর পঞ্চম অধ্যায় বনায়ন। বনায়নের ভিতরে এই যে বনায়নের বিস্তৃতি, এখান থেকে বনাঞ্চলের যে অবস্থান, এটা বেশি গুরুত্বপূর্ণ। এই বনাঞ্চলের ধরন ও বৈশিষ্ট্য, এটা 30টা দিচ্ছে, এগুলো সবাই পড়তে হবে অবশ্যই, পরীক্ষা করতে আসে। আচ্ছা, এরপরে এই যে দ্বিতীয় পরিচ্ছেদের ক্ষেত্রে বন সংরক্ষণ বিধি খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দিয়েছে। এরপরে বন বিধির বর্ণনা, এটাও 5 স্টার, ওটাও খুবই গুরুত্বপূর্ণ। এবার বন আইন লঙ্ঘনের শাস্তিটা এমসিকিউর জন্য। এরপরে বা এটা অনেক সময় সিকিউতে এসে যায়, তবে মেইনলি বন আইন লঙ্ঘনের শাস্তিটা মেইনলি হচ্ছে এমসিকিউতে আসে। এরপরে বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গ দাগে আসে। এরপরে দেখো, এরপরে তৃতীয় পরিচ্ছেদ, এটা রিডিং করে যাবে শুধুমাত্র নার্সারি ক্ষেত্রে। তবে নার্সারি ক্ষেত্রে একটা শখ রয়েছে, এই যে এই শখের ক্ষেত্রে এমসিকিউ আসে, অনেক সময় আবার গদাকে চারার সংখ্যা নির্ণয় করতে বলে, এখান থেকে একটা ম্যাথ আসে অনেক সময়। এরকম যে 15/10 সেন্টিমিটার এভাবে এরকম দিয়ে প্রতি বর্গ মিটারে কয়টা চারা রয়েছে সেই অনুযায়ী অনেক সময় চারার সংখ্যা নির্ণয় করা লাগে। তো এটা করে নেবে, ওই সংক্রান্ত ম্যাথ রয়েছে গাইডে। এরপর চতুর্থ পরিচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে অনেক সময়, বৃক্ষ কর্তন কাঠ সংগ্রহের ক্ষেত্রে, এগুলো তোমরা পড়ে যাবে। এরপরে এখান থেকে মেইনলি হচ্ছে চেরাই কাঠ, গোল কাঠ চেরাই কাঠের পরিমাপ, অর্থাৎ ভলিউম নির্ণয় এখান থেকে আসে, নিউটনের সূত্র, ভলিউমের নির্ণয়ের যে সূত্র এখানে রয়েছে, এগুলো এই অনুযায়ী অঙ্ক তোমরা করে ফেলবে। ওকে, আর এগুলো এমনি রেডি, এগুলো এমনি পড়তে হবে, এখান থেকে সিকিউ থাকে, সিকিউ আসবে, পড়তে হবে খুব ভালোভাবে। এরপর উপকূলীয় বনায়নের ক্ষেত্রে উপকূলীয় বনায়নের ধারণা, এটা 30টা, আর উপকূলীয় বনায়নের জন্য ব্যবহৃত গাছ, এটা গাছের বৈশিষ্ট্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার দিলাম, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। আর উপকূলীয় বনায়নের উপযোগিতা, এটাও 4 স্টার দিলাম, এটাও গুরুত্বপূর্ণ, পড়ে নেবে। ওকে, তো এই ছিল 3টা অধ্যায়ের সাজেশন, পরবর্তীতে কখায় সাজেশন দেওয়া হবে, এবং এইটার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।